প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকারী অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার অতিথি আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ডক্টর সাইদুর রহমান। মাননীয় বিশেষ সহকারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-কে যে আপনারা স্বাস্থ্য বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য খাত নিয়ে মানুষের দীর্ঘদিনের আসলে একটা অভিযোগ আছে যে সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে তারা চায় পায় না। সেক্ষেত্রে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কোনো চিন্তা আপনি করছেন কিনা, এবং আগামীতে আপনার কি পরিকল্পনা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিয়ে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে যে এটা একটা ধারাবাহিকতা। আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটা অভ্যুত্থানত সরকার, এবং অভ্যুত্থানের যে স্পিরিট ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই স্পিরিটের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। এবং যে কথাটা প্রথমে বলছে যে স্বাস্থ্য খাতের প্রথম যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে অভ্যুত্থান চলাকালীন সময় যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সুচিকিৎসার ব্যবস্থা করা। সেই কাজটা ধারাবাহিকভাবে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে বিদেশে, বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে সাধ্যমতো বাংলাদেশে যতটুকু সম্ভব সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। এর পাশাপাশি যে কথাটা বললেন যে হ্যাঁ, স্বাস্থ্য আসলে একটা অগ্রাধিকার কিনা, একটা এই যেহেতু এই অভ্যুত্থানের মূল স্পিরিটটাই ছিল বৈষম্য বিরোধিতা, অর্থাৎ স্বাস্থ্য খাতে একটা বড় ধরনের বৈষম্য আছে। একটা না, আসলে বলা যায় স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের বৈষম্য আছে। সেটা গ্রামের সঙ্গে শহরের, পুরুষের সঙ্গে নারী, ধনীর সঙ্গে দরিদ্রের, মানে বিভিন্ন ধরনের বৈষম্য আসলে স্বাস্থ্য বন্দোবস্তটা আছে। এমনকি দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যে এক্সটেন্সিভ রাজনীতিকরণ, দলীয়করণ হয়েছিল। এর ফলেও আসলে বিশেষজ্ঞদের প্লেসমেন্টের ক্ষেত্রেও তাদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের বৈষম্য তৈরি হয়েছে। সো এই সবগুলোকে আসলে একসাথে অ্যাড্রেস করাটা বেশ কঠিন ছিল, অথবা অগ্রাধিকার হিসেবে সাজানো হয়েছে। যে প্রথম যে চেষ্টা করা হয়েছে যেগুলো ইমিডিয়েট ক্রাইসিস, যেমন আহতদের চিকিৎসা, তাদেরকে বিদেশ প্রেরণ, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা, দেশের অবকাঠামোগুলোকে আহতদেরকে পুনর্বাসনের জন্য যথেষ্ট করা। এর পাশাপাশি অন্যান্য নন গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টরকে অ্যালাইন করা, যেন তাদের পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনে তারা যেন অংশ নিতে পারে। এই কাজগুলো ছিল ইমিডিয়েট কাজ। এছাড়া হচ্ছে একটা বড় ধরনের যে কথাটা বললাম যে দলীয়করণের ফলে যে পরিমাণ বৈষম্য তৈরি হয়েছিল, সেগুলো যারা পদোন্নতি বঞ্চিত হয়েছিল তাদের জন্য পদোন্নতির বন্দোবস্তগুলো করা। যে সকল ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে যে ধরনের যোগ্য এবং দক্ষ ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই যেহেতু তারা দলীয় ইয়ের কারণে বাইরে পড়েছিলেন, তাদেরকে ঠিক জায়গাগুলোতে প্লেস করার চেষ্টা করা। এই কাজগুলো করে এটা এক ধরনের বলা যেতে পারে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়াটা প্রথমে শুরু করা হচ্ছে, যে স্বাস্থ্য, যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাকে সাজানো। এরপরে যেটা চেষ্টা করা হচ্ছে যে আসলে বেশ কিছু জায়গায় আমরা ইতিমধ্যে দেখেছি যে আবার আমাদের কিছু চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রায় অগ্রাধিকারে আনতে হয়েছে, যেগুলো নাকি আমরা, যেমন ক্যান্সার চিকিৎসা, কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে কিছু ট্রান্সপ্লান্ট সার্জারি, ইনফার্টিলিটি, এই ধরনের কিছু কিছু এরিয়াতে আমাদের দেখা গেল যে আমাদের সঙ্গে আমাদের প্রচুর রোগী বিদেশ যাচ্ছিল। সো তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে দেশে রাখার জন্য কিছু আবার বিশেষ বন্দোবস্ত নেওয়া, যেগুলোকে আসলে বিশেষায়িত হাসপাতাল বলা যায়। এই ধরনের কিছু হাসপাতাল তৈরি করা, অথবা হাসপাতালের মধ্যে ওই সুবিধাগুলোকে স্থাপন করা, অথবা বিশেষজ্ঞ জনবল তৈরি করে দেশে আনা, অথবা বিদেশ থেকে জনবল আনা। এইভাবে এই অ্যাপ্রোচটা চেষ্টা করা হচ্ছে যেগুলো বিশেষ ক্ষেত্রে। এছাড়া আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল হচ্ছে যে স্বাস্থ্য, দেখবেন আপনি খেয়াল করে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একেবারে প্রাইমারি থেকে যে টার্সিয়ারি পর্যন্ত যে ইয়েটা আছে, এটা খুব কনসিস্টেন্টলি ইউনিফর্ম না আর কি। এবং এখানে অনেক ধরনের মানে ওভারল্যাপিং আছে, যে জায়গাগুলো আসলে একই ব্যক্তি বিভিন্ন ধরনের কাজ করে। প্রায় প্রাথমিক সেবা থেকে দ্বিতীয় স্তরে কে আসবে, কোন পদ্ধতিতে আসবে, সেগুলো কোনো ঠিক নেই। একজন চিকিৎসক কীভাবে আসবে, একজন নার্স কীভাবে আসবে, একজন মাঠকর্মী কী রোল হবে, এগুলো খুব স্পষ্ট ছিল না। যেমন আমরা যদি শুধু উদাহরণ হিসেবে বলি, যেমন একেবারে প্রাথমিক স্বাস্থ্য পর্যায়ে দেখবেন যে এখন আমাদের পরিবার পরিকল্পনা একজন কর্মী আছে, একজন স্বাস্থ্যের কর্মী আছে, আবার একজন স্বাস্থ্যের ট্রাস্টের কর্মী আছে, যেটাকে আমরা বলছি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইড। সো এই যে তিনজন ব্যক্তি তিনবার একই মানে একজন থাকেন, উনি ওখানে বসে, এটা একটা ধরনের ওষুধ বিতরণ কেন্দ্র হয়ে উঠেছে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো। সেই কমিউনিটি ক্লিনিকগুলোকে আসলে এটা একটা ফিল্ড লেভেল স্টাফ। এর পাশাপাশি হেলথের লোকজন যে একটা কাজ করেন, স্বাস্থ্যের ওই একই বাড়িতে আবার একজন ফ্যামিলি প্ল্যানিংয়ের মানুষ যান। সেই ডুপ্লিকেশন, যে কাজের একই ধরনের ডুপ্লিকেশনগুলো আছে, এইগুলোকে ইন্টিগ্রেট করে, একত্রিত করে সমন্বিত একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা মাঠ পর্যায়ে এস্টাবলিশ করা দরকার ছিল। এটা এই বিভিন্ন ফ্র্যাগমেন্টেশনের কারণে, একটা ট্রাস্ট, একটা ফ্যামিলি ওয়েলফেয়ার, একটা হেলথ, এই সমস্ত ডিভিশনের কারণে ফ্র্যাগমেন্টেড হয়ে গেছিলো। এটা এই ভার্টিক্যালি ফ্র্যাগমেন্টেড ছিল, এবং ডিভিশন লেভেল থেকে ডিজি লেভেল পর্যন্ত একেবারে নিচ পুরোটাই আসলে এরকম টুকরা টুকরা আলাদা আলাদা সেবা ছিল। আবার দেখবেন খুবই মনে করেন আমাদের সবচেয়ে সফল কর্মসূচি হলো ইপিআই, টিকাদান কর্মসূচি। একেবারে প্রায় বাংলাদেশ টিকাদানের পৃথিবীর প্রথম দিকে আমাদের ভ্যাকসিন হিরো, মানে বাংলাদেশ টিকার 40-45 বছর যাবতের সফল প্রোগ্রাম, এটা বলা যায় স্বাস্থ্যের সবচেয়ে সফল। অথচ সেগুলো দেখবেন যে একটা ডিরেক্টর পর্যন্ত নেই, এগুলোকে রাখা হয়েছে এক একটা কর্মসূচি আকারে।
এখন আমাদের দাতা সংস্থার পরামর্শক্রমে আজ থেকে অনেক বছর আগে এই ধরনের কতগুলো কাজ করা হয়েছিল। এখন এর ফলে যেটা হয়েছে যে এগুলোকে বলি আমরা ভার্টিক্যালি এরকম অনেক ধরনের অপারেশনাল প্ল্যান ভিত্তিক ওনারা সেক্টর ওয়াইড প্রোগ্রাম রান করেছে, এবং এইভাবে চলার কারণে যেটা হয়েছে যে সরকারের একজন পরিচালক থাকে, আর একজন আবার লাইন ডিরেক্টর থাকেন, তো ওনার একজন প্রোগ্রাম ম্যানেজার থাকেন, তারপর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার থাকেন। এর ফলে ডুপ্লিকেশন অফ ওয়ার্ক মানে এবং ডিসিপ্লিনটা থাকা যে একটা চেইন অফ কমান্ড সেটা আসলে ভালোভাবে ছিল না। সো এই যে সাংগঠনিক পুনর্গঠনে যে শুধুমাত্র লোকের বদলাবদলি তাই না, আমরা একটা বড় ধরনের পরিকল্পনা নিয়েছি যে আমাদের যে নির্ভরশীলতাটা আছে, আমাদের যে দাতা সংস্থার প্রতি বা ব্যাংকের প্রতি যে আমাদের নির্ভরশীলতা, এটা কিন্তু অনেক কমে এসছে। আজ থেকে 25 বছর আগে এটা সরকারের কন্ট্রিবিউশন ছিল 20-25 ভাগ, ওদের ছিল 75-80, সেটা উল্টে এখন সরকারের অবদান হচ্ছে 85 ভাগ, বাকিদের মাত্র 15 ভাগ। অতএব এই যে স্টিয়ারিংটা সরকারের হাতে আনা, এটা খুব জরুরি হয়ে গেছে। কারণ 18 কোটি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করে। অতএব এই স্টিয়ারিংটা ফেরত আনার জন্য আসলে এটাকে আমরা বলেছি একটা ট্রানজিশনাল প্ল্যান আমরা নিয়েছি, যে আমরা আসলে এই যে নির্ভরশীলতাকে কাটিয়ে এটাকে একটা আত্মনির্ভরশীল স্বাধীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, যেটা যেন একটা জাতীয়ভাবে একটা স্বাধীন স্বাস্থ্য ব্যবস্থা হয়, যাদের একেবারে প্ল্যানিং লেভেল থেকে আরম্ভ করে ফাইনালি যে সেবাটা দেওয়া পর্যন্ত পুরো বন্দোবস্তটাই স্বাধীনভাবে এই দেশের ব্লকগুলো ঠিক করবে। অর্থাৎ এটা করার জন্য আমরা একটা 2 বছর মেয়াদে একটা ট্রানজিশনাল প্ল্যান করছি, এবং এটা আমরা ইতিমধ্যে দাতা সংস্থাদের সঙ্গে নেগোশিয়েট করে এটা কিন্তু আমরা একটা ট্রানজিশনাল প্ল্যান হয়ে গেছে। আমরা আশা করি যে জুনের মধ্যে এই ট্রানজিশনাল প্ল্যান ইন প্লেস হয়ে যাবে, এবং তারপরে 1 বছর সময়কালে পুরো স্বাস্থ্যের স্টিয়ারিংটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাতে চলে আসবে, যেটা খুবই ভাইটাল। এর ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে চেইন অফ কমান্ডটা থাকবে, ডুপ্লিকেশনগুলো কমে যাবে, অনেক জায়গায় ওভারস্টাফড এবং ডিফারেন্ট স্যালারি স্ট্রাকচারের মানুষ ছিল, সেইগুলো ডিসিপ্লিন হবে। তো আমরা মনে করি যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে বিভিন্ন অধিদপ্তরগুলো আছে এগুলো স্ট্রিমলাইন হয়ে গেলে আসলে সেবাটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছাতে পারবে। এগুলো হচ্ছে সাংগঠনিক কতগুলো পুনর্গঠন। এর পাশাপাশি আছে কতগুলো কমিটমেন্ট আমাদের, যেটা যদি আমরা বললাম যেটা প্রথমে, যেটা বৈষম্য কোথায়। তো বৈষম্য যদি দূর করতে হয় তাহলে পরে আসলে আমরা দেখি যে মানুষ আসলে স্বাস্থ্য খাতে চিকিৎসা নিতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে। দরিদ্র হওয়ার যে প্রধান কারণ, সেখানে কিছু রোগের কথা বলেছি, আর একটা প্রধানতম ব্যয় হচ্ছে মানুষের ওষুধের ব্যয়, এবং এই ওষুধের ব্যয়টা হচ্ছে মূল ব্যয়ের প্রায় 67 থেকে 70 ভাগ বিভিন্নভাবে। তো মানুষের যে পকেট থেকে খরচ করে তার 2/3 খরচ করে ওষুধের জন্য। তো আমরা আসলে মানুষের ঘাট থেকে এই ওষুধের খরচটাকে কমানোর চেষ্টা করেছি, এটাকে একটা আমাদের প্রধানতম অগ্রাধিকার মনে করি। কারণ আমরা যদি 1 টাকা করে সরকার খরচ করে, এটা মানুষের ঘাট থেকে 3 টাকার ভার সরিয়ে ফেলে। কারণ সরকার যখন টাকা খরচ করে সে অনেক এফিশিয়েন্টভাবে বার্গেন করতে পারে। একজন মানুষ যখন ফার্মেসিতে যায়, উনি যখন কাউন্টারের উল্টা পাশে দাঁড়ান, ওনার কোনো বার্গেনিং ক্যাপাসিটি নাই, ওনার মান যাচাই করার কোনো সামর্থ্য নেই। কিন্তু সরকার যখন ওষুধ কিনবে, সরকার বার্গেন করতে পারবে সকল ম্যানুফ্যাকচারের সঙ্গে, এবং সে মান যাচাই করে কিনতে পারবে। অতএব মানসম্মত ওষুধকে একেবারেই একটা কম্পিটিটিভ প্রাইসে প্রতিযোগিতামূলক মূল্যে সরকার কিনতে পারবে। এবং সরকার যদি তার চ্যানেলে ওষুধটা দেয়, দেখা যায় বিভিন্ন ধরনের হিসেবে যে সরকার যদি তার চ্যানেলে ওষুধটা দেয়, সে মানুষের ঘাড়ে যেই দামে মানুষ কাউন্টার থেকে ওষুধটা কিনে তার 1/3 মূল্যে প্রায় দিতে পারবে। অর্থাৎ সরকার যদি 1000 কোটি টাকা ইনভেস্ট করে, মানুষের ঘাট থেকে 3000 কোটি টাকার বোঝা সরে যাবে। অর্থাৎ এইটা একটা প্ল্যানিং আমাদের আছে, যে আমরা আসলে অত্যাবশ্যক ওষুধের ক্ষেত্রে পার্টিকুলারলি এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্বীকৃত ধারণা আসলে আছে, যে অত্যাবশ্যক ওষুধের ধারণা, অত্যাবশ্যক ওষুধের সরবরাহটা সকল মানুষের জন্য নিশ্চিত করাটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালনের জন্য আমরা রিসোর্স অ্যালোকেশনটা একটা প্রধান জিনিস। একটা জিনিস খুব দুঃখজনক হচ্ছে, বাংলাদেশ রিসোর্স অ্যালোকেশনে স্বাস্থ্য খাতে বরাদ্দের ক্ষেত্রে পৃথিবীর সর্বনিম্ন অবস্থানে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক জিডিপির সঙ্গে তুলনা করলে। অতএব এটা আমরা অগ্রাধিকারের কথা বলেছি, কিন্তু এবারের বাজেট যেহেতু একটু সংকুচিত আকারে বাজেট হবে, হয়তো ইমিডিয়েটলি এটা রিফ্লেক্টেড হবে না, কিন্তু এটা অগ্রাধিকারের দিকে এগিয়ে আসতেছে, যে স্বাস্থ্য আসলে একটা অগ্রাধিকার, যে জায়গায় এটা বিশ্বজুড়ে বলা হচ্ছে। এবং আমাদের এবারে খুবই আনন্দের সংবাদ হচ্ছে যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো পর্যন্ত এবার বলেছে যে ওনারা যদি ক্ষমতায় আসেন, ওরা জিডিপি 5% করার চেষ্টা করবেন, যেটা এখন মাত্র 0.8-এর কাছাকাছি। এটা খুবই খুবই দুঃখের আর কি। কিন্তু তারপরও আমরা এই রিসোর্স রিলোকেশনের ক্ষেত্রে আমরা ওষুধকে অগ্রাধিকারের জায়গায় আনতে চাই, এবং রাষ্ট্রের যে ওষুধ উৎপাদনের সামর্থ্য আছে সেটাকেও বাড়াতে চাই। আমরা জানি যে ইডিসিএল নামে একটা কোম্পানি আছে সরকারের, 60 বছরের একটা পুরনো কোম্পানি, পুরো ওষুধ বাজারে 2% এখনও সরবরাহ করতে পারে না। এটা খুবই দুঃখজনক আর কি। 2 থেকে 3% সরবরাহ করে পুরো ওষুধ বাজারে। তাহলে এইটাকে আসলে আমাদের সামর্থ্য বাড়ানো, এটার মধ্যে যে ধরনের অনিয়ম ছিল সেগুলোকে দূর করে এটাকে একটা সক্ষম প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা। জাতীয় ওষুধের নিজস্ব ওষুধ তৈরি করার সামর্থ্যটা শুধুমাত্র যে এসেনশিয়ালটাকে সাপ্লাই নিশ্চিত করবে তা না, এই মানসম্মত ওষুধের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি এটা একটা সার্বভৌমত্বের ইস্যুও বটে। যেমন দেখেন টিকা
আপনারা কোভিডকালে খেয়াল করবেন যে টিকার কারণে আমাদের কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু টিকা একটা টুলস হয়ে গিয়েছিল। মানে টিকাটা শুধুমাত্র একটা ওষুধ, মানে রোগ প্রতিরোধের চাইতে পাশাপাশি এটা কূটনৈতিক অস্ত্রে পরিণত হয়েছিল। অতএব বাংলাদেশের আসলে এসেনশিয়াল ড্রাগ কোম্পানির ওইখানে একটা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এবং এই টিকা আসলে আমাদের দেশকে, আমাদের জানেন যে ইপিআইতে আমাদের 11টা টিকা এখন, এগুলো পর্যায়ক্রমে বাড়বে। এবং টিকা যেহেতু আমরা গ্র্যাজুয়েট করতেছি, আমাদের 2026 যে গ্র্যাজুয়েশন, এলডিসি থেকে গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশনের অনেক ইম্প্যাক্ট আছে। তার মধ্যে একটা ইম্প্যাক্ট হচ্ছে আমাদেরকে দাম দিতে হবে পর্যায়ক্রমে বেশি। সো প্রতি বছর আগে মনে করেন 100% ফ্রি পেতাম, এবার থেকে আমরা 20, আগামীতে 40%, তারপর 60, তারপর 80, তারপর নিজের দামে নিজে কিনতে হবে। সো এইগুলোর জন্য আমাদের যে আর্থিক এই যে ব্যয়টা হবে, এটার জন্য আমাদের নিজস্ব ভ্যাকসিন তৈরির সামর্থ্য খুবই জরুরি। একটা হচ্ছে আমাদের ইপিআই কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভ্যাকসিন উৎপাদন করা, আরেকটা হচ্ছে আমরা চাইলে এই ভ্যাকসিন এলডিসিগুলোতে এক্সপোর্টও করতে পারবো, এবং সেটা আমাদের জন্য একটা আয়ের উৎস হয়ে উঠবে বটে। এর পাশাপাশি একটা অ্যান্টিসিপেট করে সবাই যে সামনে একটা মহামারী হবে আবারও। এই মহামারী চলাকালে এখন পৃথিবীতে বলাই হচ্ছে যে কোনো মহামারী হ্যান্ডেল করার জন্য আপনার হাতে 100 দিনের মধ্যে ভ্যাকসিন তৈরি করে সামর্থ্য থাকে। মানে পৃথিবীর মানুষকে 100 দিনের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করে তৈরি করে দিতে পারতে হবে। তাহলে আপনি আসলে, এটা একটা ফায়ার সার্ভিসের মতন, যে ফায়ার সার্ভিসে বলা হয় যে আগুন লাগলে আপনি সিগন্যাল জেনারেট হবে, অ্যালার্ম কল, এবং সাথে সাথে তারা যেরকম রাশ করে ওখানে আগুনটা নিভাতে পারবে। একইভাবে মনে করা হচ্ছে যে মহামারীতে যদি সকল মানুষকে 100 দিনের মধ্যে ভ্যাকসিনেট করা না যায়, তাহলে এর পরের বার মহামারী আরও ভয়াবহ হবে। অতএব সেটার ক্ষেত্রে আমাদের আসলে নিজস্ব ভ্যাকসিন কারখানাটা হওয়া জরুরি, এবং এটার ব্যাক এন্ডে আসলে আমাদের গবেষণা সামর্থ্য থাকা দরকার। বাংলাদেশের তরুণী যারা নাকি এখন লেখাপড়া করছেন, তাদেরকে আসলে এই ধরনের লিডিং এজ টেকনোলজি, যেগুলো পার্টিকুলারলি বায়োলজিক্যাল সায়েন্সে। জনাব সাইদুর রহমান, স্বাস্থ্য সেবা নিয়ে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার যে পরিকল্পনা, মানে খুবই চমৎকার দেশের মানুষের জন্য। আমি আপনার কাছে প্রশ্নটা নিয়ে আবার ফিরছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি। প্রিয় দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। মাননীয় বিশেষ সহকারী, প্রশ্নটা ছিল আপনার কাছে যে আপনার এতক্ষণ যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পরিকল্পনার কথা শুনলাম, আপনার এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা সম্ভব এবং কত দিনে সম্ভব? আপনারা এখন অন্তর্বর্তী সরকার, আপনাদের মেয়াদকালে কি সম্ভব হবে? এখন এটা আসলে আমাদের একটু পরিকল্পনার থেকে একটু পিছিয়ে এসেছি, কারণ আমাদের একটা সংস্কার কমিশন হয়েছে। আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন খাতে সংস্কার করেছে, স্বাস্থ্য খাতে একটা সংস্কার কমিশন ছিল। স্বাস্থ্যকর সংস্কার কমিশন আসলে আজ থেকে প্রায় মাসখানেক আগে এটা রিপোর্ট দেখা হচ্ছে। তারা 1 মাস সময় চেয়েছিলেন, এবং তারপর আবার 15 দিন এক্সটেনশন চেয়েছে। আমরা মূলত সংস্কার কমিশনের সুপারিশের আমরা ধারণা পেয়েছি। ইতিমধ্যে সংস্কার কমিশনের সদস্য এবং সভাপতি, ওনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। ইনফর্মালি আমরা জানি যে ওনারা কী ধরনের চিন্তাভাবনাগুলো করছেন, কিন্তু এটা কী আকারে আসবে সেটা এখন আমাদের অফিসিয়ালি আমাদের জানানো হয়নি। ওনারা বলেছেন 15 তারিখ নাগাদ আমাদের কাছে এটা আসবে। মূলত আমরা যে আলাপগুলো করছি সেগুলো হচ্ছে যেগুলো আমাদের এই সংস্কার কমিশন হওয়ার আগে আবার একটা বিশেষজ্ঞ কমিটি কাজ করেছে, তাদের কিছু সুপারিশ ছিল, এবং আমরা যারা দীর্ঘদিন স্বাস্থ্য খাতে কাজ করি আমাদের সাধারণ অভিজ্ঞতার আলোকে এগুলোকে আমরা পরিকল্পনা কমিশনের পরামর্শের আলোকে এগুলো সব মিলিয়ে আমরা এই যে কথাগুলো বললাম সেগুলো করা হচ্ছে। কিন্তু এটা রিয়ালিটি যেটা বলেন যে সত্যিকার অর্থে রিয়ালিটি করার জন্য আমরা একটা রোডম্যাপ তৈরি করতে হবে, এবং আমরা রোডম্যাপ তৈরি করার সময় সংস্কার কমিশনের রিপোর্টটা নিয়ে আমরা রোডম্যাপটা তৈরি করব। এবং রোডম্যাপ করার সময় আমরা আসলে চেষ্টা করব যে সম্ভাব্য রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে একটু মতামত বিনিময় করার, যেন এটা আসলে ধারাবাহিকতা রক্ষা করা। যে কথাটা বলেন যে আসলে তো আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই কাজগুলো কতগুলো জিনিস আমরা ইনিশিয়েট করতে পারবো, কতগুলোর জন্য আমরা শুধু বলে যেতে পারবো। যেগুলো ইনিশিয়েট, এবং অল্প কিছু কাজ আছে যেগুলো আমরা শেষ করে যেতে পারবো, বা অতএব যেগুলো আমরা শেষ করে যেতে পারবো সেগুলোকে আমরা আসলে বলতেছি যে হ্যাঁ, এগুলো অগ্রাধিকারের উপর আমরা উপর দিকে রাখবো। যেগুলো আমরা শুরু এবং শেষ দুটোই হয়তো আমরা আগামী ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারবো। এরপর কতগুলো কাজকে আমরা শুরু করবো যেগুলো ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইটস লাইক রিলে রেস। সো আমরা রিলে রেসের পরবর্তী ব্যাটন যাদের থাকবে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এছাড়া হয় কি, যেটা বাংলাদেশে না শুধু পৃথিবীর সব দেশেই স্বাস্থ্যখাত পুনর্গঠনের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি থাকে। অতএব আমরা একটু আসলে সম্ভাব্য পক্ষ এবং বিপক্ষ শক্তি সবগুলো আলাপটা করে নিতে চাই, যে এটা আসলে কোনো পক্ষ বিপক্ষের ব্যাপার নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে 18 কোটি মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই বিষয়গুলো করতে চায়। আপনারা যেগুলো আপনারা মনে করেন যেগুলো আসলে করা ভালো হবে সেগুলো আমরা করা শুরু করতে চাই। আর যারা যেগুলো আপত্তি করবেন সেই আপত্তিগুলো তাদেরকে জানলে পরে আমরা সেই আপত্তিগুলো রিড্রেস করার চেষ্টা করব। আমরা মনে করি যারা নাকি স্বাস্থ্য সেবাদানকারী, এই দেশের সরকারি, বেসরকারি, এনজিও, বিভিন্ন সেক্টর থেকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। সো তাদের এক একজনের এক এক রকম স্টেক থাকতে পারে, তাদের এক একজনের এক এক অবস্থান থাকতে পারে, কিন্তু এই অবস্থানগুলো যে কমন গোল তো একটাই। কমন গোল হচ্ছে 18 কোটি মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া, তাদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা দেওয়া, স্বাস্থ্য রক্ষা করা, অর্জন করা, এই বিষয়গুলোই। স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা হয়েছে ওটা মেয়াদ ছিল 30 মার্চ পর্যন্ত।
এখন তো সময় বাড়ালো, এবং তারা যে পরামর্শগুলো দিবে সেগুলো কি আপনার সরকার কতটা মানবে, বা কোন খাতে তারা আসলে অগ্রাধিকার দিচ্ছে? আমাদের যতটুকু আমরা বুঝতে পারি, আমরা যে আলোচনা করছি, সংস্কার কমিশন আসলে তারা এটা একটু মানে একাডেমিক্যালি বলি আর কি, সেটা তারা ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম বিভিন্ন ধরনের কতগুলো পিলার আছে সেগুলোর উপর ভিত্তি করে ওনারা আসলে করছেন। আমরা আসলে এটা মানে অনেক বেশি আমরা চেষ্টা করি এটাকে কার্যকর চেহারা করার, যে নাম বলছি রোডম্যাপ, মানে এটাকে কীভাবে রূপায়িত করব আমরা সেই দিকে বেশি নজর থাকবো। ওনারা হয়তো প্রস্তাবগুলোর সময় বিভিন্ন ব্লক অনুযায়ী বলবেন যে একটা এই ব্লকের জন্য এই সুপারিশ, এই ব্লকের জন্য। আমরা পুরো ব্যাপারটাকে আসলে ইন্টিগ্রেট করে একটা কম্প্রিহেনসিভ ওয়ার্ক প্ল্যান বলবো আসলে, যে এইভাবে আসলে কাজটা বাস্তবায়িত হবে। সো ওনারা হয়তো একটা ব্লকে বললেন, আমরা হয়তো 3টা ব্লককে মিলিয়ে একটা রোডম্যাপ করলাম। এরকমভাবে আমাদের পরিকল্পনাটা হবে কর্মপরিকল্পনা, এবং সেখানে একদম পরিষ্কার এই ব্যাপারটা হচ্ছে এটা ওনাদের ক্ষেত্রে যে সুপারিশ তার মধ্যে থেকে আমরা এগুলোকে মানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ভাগ করে নিয়ে এবং এই মেয়াদ কোনটা নিব আমরা, সেটা হচ্ছে মূলত আমরা আমাদের যে সম্ভাব্য সময় বলতেছি আমরা, সেই সময়কালে যেগুলো হাতে দেওয়া যাবে, আমাদের আগামী বাজেটে যে রিসোর্স অ্যালোকেশন করা যাবে এবং যেগুলোর সম্মতি পাওয়া যাবে, একদম খুব সোজা করে 3টা বিষয়ের উপর, যে আমাদের সময়, রিসোর্স এবং সংশ্লিষ্ট সব পক্ষগুলোর সম্মতি নিয়ে যে কাজগুলো করা যাবে সেগুলো আমরা ইমিডিয়েটলি করে ফেলবো। আর কিছু বিষয় আছে যেগুলো একেবারেই দৃশ্যমান হওয়া দরকার, খুবই জরুরি, যেমন ডিজিটালাইজেশন। অ্যাবসলিউটলি একটা হেলথ সিস্টেম, পেপারলেস হেলথ সিস্টেমের দিকে মুভ করতে হবে, এটার মধ্যে কোনো রকম মানে দ্বিধা নাই। অথবা এটা একেবারেই একটা অগ্রাধিকার জায়গা। নগরবাসীর স্বাস্থ্য একেবারেই অগ্রাধিকার জায়গা। অথবা এগুলো আমরা কিছু অগ্রাধিকার আমরা অলরেডি আলাপ করছি। এই ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ আসলে সেখান থেকে এই ফ্র্যাগমেন্টগুলোকে আমরা আলাদা করে প্রায় অগ্রাধিকার সামনে নিয়ে আসবো। আমরা স্বাস্থ্য শিক্ষা ভালোভাবে যদি ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট তাদেরকে যদি ইন্টিগ্রেটেড এডুকেশন না হয়, তাহলে আগামী জেনারেশন, আমরা এখন যারা আছে তাদের কথা বলতে, কিন্তু আগামী জেনারেশন অফ ফিজিশিয়ান তো তৈরি করতে পারতে হবে, জেনারেশন অফ নার্সেস তৈরি করতে হবে, যারা নাকি আসলে, এবং এরপরে চিন্তা করেন স্বাস্থ্য খাতে সবচেয়ে অ্যান্টিসিপেট করা হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বিগ ডাটা অ্যানালাইসিস, এই যে নতুন প্রযুক্তিগুলো যেগুলো হচ্ছে উদ্ভাবিত, এগুলো অধিকাংশগুলো সবচেয়ে বেশি যে জায়গায় প্রভাবিত করবে সেটা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা। অর্থাৎ স্বাস্থ্য খাতে এটার প্রভাবকে হ্যান্ডেল করার মতন একটা তো টিম তৈরি হতে হবে, তাহলে তো আমরা ফ্লাডেড হয়ে যাব। আজ থেকে অনেক আগে, আমি খুব রেসপেক্টফুলি বলি, তারপরও আজ থেকে 30-40 বছর আগে আমরা আফ্রিকার দিকে কিন্তু পৃথিবীর মানুষ যেভাবে তাকাতো, আমরা যদি প্রপারলি হ্যান্ডেল করতে না পারি, আমরা কিন্তু এই যে প্রচুর যে স্পিড পাবে, মানে হঠাৎ করে যেই গতি পাবে, এই গতিতে কিন্তু আমরা অনেক পেছনে পড়ে যাব। আমরা অলরেডি অনেক পেছনে আছি, কিন্তু আমরা আরও অনেক বেশি পেছনে পড়ে যাব যদি আমরা এই নতুন যে বিকাশমান প্রযুক্তি সেগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে ব্লেন্ডিং করার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি না থাকে। এবছর আপনার সরকারের এই স্বাস্থ্য খাতে বাজেটের কেমন থাকবে, আপনাদের কি আসলে তাদের জন্য? আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবার কমবে না, মানে এবার কিছু জায়গায় বাজেট কমবে, টাকার অঙ্কে কমে যাবে। তো আমাদেরকে যেটুকু আমরা ইতিমধ্যে যে প্রি বাজেট ডিসকাশন, সেখানে আমরা নিশ্চিত করেছি যে টাকা বাড়বে, পরিমাণটা কমবে না, এটুকু বলতে পারি আমরা। মানে কার্টেল করার মধ্যে আমরা এবার হেলথ নাই, অন্ততপক্ষে আমরা এটা গ্যারান্টি করার চেষ্টা করছি। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন যে আসলে স্বাস্থ্য খাতের এফিসিয়েন্সি সবসময় এটা বিটুইন 60 to 80%। আমরা ফান্ড ইউটিলাইজ করতে পারিনি, সো আমরা এবার ইউটিলাইজেশনের দিকে মনোযোগ দিচ্ছি, যেন এই যে রিমেনিং আমাদের গত বছরে মনে করেন 8,000-9,000 কোটি টাকা ফেরত চলে যায়, এগুলোকে আসলে আমরা এবার অপটিমাইজ করব। আমরা আশাবাদী যে যদি এই যে আমরা এবার যে মানে যে সংকুচিত বাজেটেও আমরা যদি স্বাস্থ্যের আগের বাজেটের তুলনায় বাড়াতে পারি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। দ্বিতীয়ত, এটার এফিসিয়েন্সি বাড়িয়ে যদি এটাকে সত্যিকার অর্থে ব্যবহার করতে পারি, টাকাটা ফেরত না যায়, তাহলে আসলে এটা আমাদের একটা প্রথম বছরের জন্য এটা চলবে। এরপর দ্বিতীয় বছরের এসকালেশনের জন্য, মানে পরবর্তী বছরে বাড়ানোর জন্য একটা যৌক্তিক ভিত্তি তৈরি হবে। মানে আপনি যদি ফাউন্ডেশনটা তৈরি করেন, তারপরে উপরে বিল্ডিং বানানোর জন্য আপনি আসলে টাকা চাইতে পারেন। সো আমরা আসলে এফিশিয়েন্ট হেলথ সিস্টেমটা দেখাতে চাই, যে স্বাস্থ্য সেক্টর আসলে তার জন্য বরাদ্দকৃত টাকা খরচ করতে পারে এবং এই খরচের মধ্যে মানুষ বেনিফিটেড হয়, এটা ভিজিবল করতে চাই আমরা। আপনি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত, এই জন্য আপনাকে প্রশ্নটা আমি করতেই চাই, যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, আরেকটি হচ্ছে 5 তারকা হাসপাতাল আমাদের দেশে। 5 তারকা হাসপাতাল, সেখানে কিন্তু টাকা দিয়ে চিকিৎসা সেবা কিনতে হয়। সেই ক্ষেত্রে আপনার সরকারের বা আপনার পরিকল্পনা কি, একটু ব্যালেন্স কি আপনারা আনতে চান, বা আনা সম্ভব কিনা? প্রথম কথাটা হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতাল অনেক বেশি রোগীর চাপ, মানে মানের ক্ষেত্রে আমি মনে করি না এখন পর্যন্ত যে আমাদের সরকারি হাসপাতালে যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেটার চাইতে ভালো মানের সেবা দেয়, সেটা না। আসলে এখন মান বলতে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওটি ফ্যাসিলিটি, এগুলো যদি বলেন, কিন্তু কম্পিটেন্ট যে মানে বিশেষজ্ঞ, এগুলো সরকারের আসলে কম্পিটেন্ট বিশেষজ্ঞ, সরকারের চাইতে অধিকতর যোগ্য বিশেষজ্ঞ বেসরকারি খাতে খুবই 19-20 হবে, খুব বেশি পার্থক্য কখনোই নেই। কিন্তু যেটা হয়, মানুষ তো আসলে অন্যান্য সকল খাতের মতন স্বাস্থ্য চিকিৎসাটাকে মনে করেন। যেমন একটা BMW গাড়ি আর টয়োটা গাড়ির মধ্যে যেরকম পার্থক্য, BMW যিনি চালানো কিন্তু আর কোনো বাড়তি আরাম তেমন কিছু নেই,
নিরাপদে একটা গাড়ি চালান, কিন্তু উনি BMW চালান, এই যে তৃপ্তি ওনাকে দেয়, এটা হচ্ছে একটা আভিজাত্য। 5 তারকার বেলায় আমি মনে করি যেটা আসলে যতটা না প্রয়োজন তার যেটা আসলে এক ধরনের আভিজাত্য বোধ থেকে দেশে এই শহরের মধ্যে থাকা নগরবাসীর মধ্যে, মানুষদের মধ্যে, বা এমনকি গ্রামেরও ধনী মানুষদের মধ্যে অন্য মানুষ থেকে তিনি যে আলাদা, এটা বলা এবং এটা প্রমাণ করা, এই ব্যাপারটা আসলে তাদের মধ্যে জানা। সরকারি হাসপাতালে তো আসলে রোগীর চাপের কারণে চিকিৎসা সেবা নিতে গিয়ে সেরকম সহজে পায় না রোগী। অনেক খেয়াল করেন আপনি, কোভিডকালীন সময় আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন, কোভিডের সময়ে অথবা যে কোনো সময়ে আসলে এই যে গত কিছুদিন যাবত যে বিদেশ যাওয়া, আমাদের প্রধানত প্রতিবেশী দেশে যাওয়া বন্ধ আছে, তাতে কি আসলে তেমন বড় ধরনের কোনো কিছু শুনেছেন যে মানুষ চিকিৎসা বঞ্চিত, এইভাবে কোনো হিউম্যান ক্রাই কিন্তু দেখা যায়নি। আমরা মনে করি না আর কি এটা অ্যাকচুয়াল আছে কোনো কোনো ক্ষেত্রে, আমি বলেছি কোনো কোনো ক্ষেত্রে এটা সত্যিকারের পার্থক্য, কিন্তু এটা প্রধানত আসলে পারসেপশন, এটা ধারণাগত পার্থক্য। অর্থাৎ সত্যিকারের পার্থক্যটা আপনি অ্যাড্রেস করতে পারবেন, ধারণাগত পার্থক্য অ্যাড্রেস করতে পারা যাবে না। কারণটা হচ্ছে এটা যেমন আপনার বাসার ঠিকানা বলার সময় গুলশান আর মোহাম্মদপুর বলা যেরকম ফারাক, আমি বুঝাই না বলছি BMW আর টয়োটা বলার সময় যেরকম ফারাক। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসার মান বাড়ানো, এটা আরো ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য আপনার পরিকল্পনা একটু জানতে চাই। এটা আমরা এবার দেখবেন যে আমরা বিদেশি বিনিয়োগ এবং রাষ্ট্রীয় বিনিয়োগে আসলে হাসপাতাল তৈরি করা এবার শুরু হবে, আমরা আশা করতেছি। কারণটা হচ্ছে এখন পর্যন্ত মূলত আমরা মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে হাসপাতাল মনে করছি। আমাদের বড় বড় হাসপাতাল তৈরি করার পরিকল্পনা আছে, ঢাকায় অন্ততপক্ষে 2খানা, চট্টগ্রামে 1খানা, এবং এগুলো জেনারেল হাসপাতাল। এই কথাটা আসলে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে, এগুলো সার্ভিস হসপিটাল হবে সেবা দেওয়ার জন্য। এই হাসপাতালে সকল সেবা থাকবে, কিন্তু এই যে মেডিকেল কলেজের সঙ্গে অ্যাটাচ করলে এই যে শিক্ষক, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এরকম না, এনারা চিফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, এবং এই ধরনের হাসপাতাল পুরোপুরি এটা সেবামুখী হাসপাতাল। এবং এগুলো আধুনিক প্রযুক্তি, সরকারি হাসপাতালের সংখ্যা বাড়ছে এবং এটা ঢাকায় 2টো, চট্টগ্রামে 1টা। এই মুহূর্তে আমাদের সাইট সিলেকশন প্রসেস চলতেছে। এগুলো হয়ে গেলে আমরা আশা করি যে এই আমাদের মেয়াদেই এগুলোর সাইট সিলেকশন হয়ে গেলে এগুলো ইভেন ওই EDCL-এর জন্য আমরা সাইট সিলেকশনে বিভিন্ন, এগুলো আমরা প্রধানত নতুন জমি না কিনে অন্যান্য মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি ব্যবহারের চেষ্টা করছি। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু অব্যবহৃত জমি আছে, সেগুলো ব্যবহার করছি। এমনকি কেউ অন্যান্য মন্ত্রণালয়ে তাদের স্বাস্থ্য স্থাপনাগুলোকে আমাদেরকে দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, আমরা সেগুলো ব্যবহার করার পরিকল্পনা করছি। সেগুলো আমাদের আশাবাদী আর কি, যে আগামী 3-4 মাসের মধ্যেই আমরা এই হসপিটালগুলো কোথায় হবে এবং সেগুলোর জন্য কেমন ফান্ডিং লাগবে এই ব্যাপারগুলোকে স্পষ্ট করে আমরা জানাতে পারবো আর কি সবাইকে। আমাদের মূল সমস্যা তো হচ্ছে আমাদের যেই হাসপাতালগুলো, এগুলো 2.5 গুণ 3 গুণ রোগীকে রাখতে হচ্ছে। তার মানে আমাদের আসলে অন্তত নিদেন পক্ষে দ্বিগুণ হওয়া দরকার আমাদের অন্তঃসজ্জা, মানে ইনডোর ক্যাপাসিটি। তাই দ্বিগুণ না করতে পারলেও আমরা বড় বড় শহরগুলোতে অন্তত পক্ষে বড় হাসপাতালগুলো স্থাপন করব, আর এগুলোকে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড। ইতিমধ্যে মোটামুটি দেশের একটা বড় অংশের উপজেলাগুলোতে অ্যাম্বুলেন্স আছে, বাকিগুলোতে আসলে অ্যাম্বুলেন্স দিয়ে কানেক্ট করলে তাহলে রোগীরা আসলে এটা নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়লে তাদের মানে যে কষ্টটা আছে সেটা কমে যাবে। আর মূলত তো হাসপাতালের বেডে, ফ্লোরে, বারান্দায় রোগী থাকাটাই প্রধান অসুবিধা, এবং আউটডোরে 4000-3000 রোগী আসাটা। এই যখনই আপনি দেখবেন যে এই জিপি বেজ একটা আরবান হেলথ কেয়ার সিস্টেম দাঁড়িয়ে যাবে, রেফারেল সিস্টেমটা এস্টাবলিশ হয়ে যাবে এবং এটা ডিজিটালাইজড, তখনই কিন্তু আপনি এই 4000 রোগী আসবে না, সেটা হয়তো 1500 হবে। এবং 1500-র মধ্যে কিন্তু সবাই সকালে আসবে না, যার 9টায় 15 মিনিট 9টা বাজে 10 মিনিট আসবে, যার 10টায় 15 মিনিট 10টা বাজে 15 মিনিট আগে আসবে। জনাব ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ 24-কে সময় দেওয়ার জন্য এতক্ষণ। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ নিউজ 24-এর সকল দর্শক শ্রোতা। আপনারা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমাদের বেশ কিছু পরিকল্পনা শুনলেন, এইগুলো যেন শুধুমাত্র কল্পনা হয়ে না যায়, এগুলো কিছুটা যেন বাস্তব হয় এবং কিছুটা যেন আমরা যারা এর পরে আসবেন তাদের হাতে ব্যাটন হিসেবে তুলে দিতে পারি। আপনারা আমাদের জন্য সেভাবে দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। শেষ করছি আজকের মতো।